নমস্কার। মিঠুন দ্য হেল্পলাইন এডুকেশন ইউটিউব চ্যানেলে এবং আমাদের ফেসবুক পেজ মিঠুন সরকার থেকে সকলকে স্বাগত জানাই। তো অনেকদিন পর আমরা ফেসবুকে আসলাম, ফেসবুকে লাইভে আসলাম এবং আজকের লাইভে আমাদের ফেসবুকে আলোচনার গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এবং আমরা চাকরি আড্ডা গল্প প্রতি সপ্তাহে একটা করে ইউটিউবে আপলোড করি। চাকরি আড্ডা গল্পে সেখানে চাকরির সমস্ত রকম গুরুত্বপূর্ণ আপডেট এবং সমস্ত কিছু রকম ডিটেলস আলোচনা হয় এবং সেখানে সমস্ত রকমের আলোচনা হয়, শুধুমাত্র চাকরি নয়, সমস্ত রকম আলোচনায় হয় বা হয়তো দীর্ঘকাল ধরে হয়ে আসছে। সেটা আমাদের ইউটিউব চ্যানেলে, ফেসবুকে খুব কম আসি, মাঝে মাঝে খুব কম। তো আজ মনে করলাম বহুদিন আমরা চাকরি আড্ডা গল্প, দীর্ঘকাল ফেসবুকে চাকরি আড্ডা গল্প করি না, আজ আমরা ফেসবুকে চাকরি আড্ডা গল্প নিয়ে আলোচনা করব। তো আজকের চাকরি আড্ডা গল্পে কি কি আলোচনার বিষয় থাকবে আমি একটু বলে নিই আপনাদের প্রথমেই। আজকে আলোচনার মূল বিষয় থাকবে আমাদের যেগুলো অনগোয়িং রিক্রুটমেন্ট, সেই সমস্ত বিষয় নিয়ে। তার পাশাপাশি আমাদের ডাব্লিউবি পুলিশ কনস্টেবলের কেস, প্রাইমারি টিচার রিক্রুটমেন্টের কি বিষয়, কবে কি কি হতে চলেছে, আপনাদের আপকামিং ভ্যাকান্সি, কোন কোন ভ্যাকান্সি কি আসছে, সেই সব নিয়ে ডিটেলস এভরিথিং আমরা, প্লাস এসএলএসটি নিয়ে, নতুন এসএলএসটি বা এসএলএসটি 3 নিয়ে এভরিথিং, এবং ওবিসি নিয়ে কি হতে চলেছে সেই নিয়ে আমরা একটা আজকের আলোচনা গুরুত্বপূর্ণ বিষয়। তো সেই আলোচনার পাশাপাশি আমরা প্রথমেই আপনাদের এই চাকরি আড্ডা গল্পে বেশ কিছু কথা, বেশ কিছু আপনাদের আপডেট শোনাবো। তার আগে আমি একটু আপনাদের সেন্ট্রাল গভর্নমেন্টের কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরবো। তো সেটা হচ্ছে, আপনারা যারা সেন্ট্রাল গভর্নমেন্টের আরআরবির জন্য প্রিপারেশন নিচ্ছেন, আরআরবি এএলপি, তাদের আপনাদের টোটাল ভ্যাকান্সি আসছে আরআরবি এএলপির জন্য, মানে যেটা আপনাদের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, 11,127। আরআরবি এনটিপিসির জন্য ভ্যাকান্সি আসছে 8,868। আরআরবি টেকনিশিয়ানের জন্য ভ্যাকান্সি আসছে 6,565। এসএসসি সিজিএল এর জন্য ভ্যাকান্সি 12,256। তো এটা হচ্ছে আপনাদের সেন্ট্রাল গভর্নমেন্টের আপডেট এই 2026-এর আপকামিং ভ্যাকান্সি জুন পর্যন্ত। এবার চলে আসে আমাদের রাজ্যের কিছু গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, প্রথমে আমি রাজ্যের ভ্যাকান্সির আপডেট বা অন্যান্য রিক্রুটমেন্টের কথা বলার আগে আমি আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে আপনাদের ওবিসি নিয়ে যেটা আমাদের সবচেয়ে চিন্তার বিষয় এবং চিন্তার জায়গা হচ্ছে কোথায়, দেখুন, যারা প্রাইমারি টিচার রিক্রুটমেন্টে যারা 82 থেকে 89-এর মধ্যে পাশ করে রয়েছে, তারা একটা ভীষণ চিন্তায় রয়েছে। প্রাইমারি টিচার রিক্রুটমেন্টে যারা অলরেডি ডাব্লিউপি কনস্টেবলে ওবিসি কোঠায় পাশ করেছে, মানে ওবিসি ওই যে যাদের বাদ দিয়ে দিয়েছে সেই কোঠায় যারা পাশ করে রয়েছে, তারাও একটা বিরাট মানে ভীষণ একটা চিন্তার মধ্যে রয়েছে। তারপর দেখুন আপনার যারা মিসলিনিয়াস বলুন, ক্লার্কশিপ বলুন, ডাব্লিউপিএসআই বলুন, কেপিএসআই বলুন, যত রিক্রুটমেন্ট মানে অনগোয়িং এ রয়েছে, প্রত্যেকটা রিক্রুটমেন্টই দেখুন যেগুলো হোল্ড হয়ে রয়েছে, সেখানে অনেক যে সম্প্রদায়গুলোকে বাদ দেওয়া হয়েছে ওবিসি তালিকা থেকে, তারা কিন্তু এর মধ্যে ইনক্লুডিং রয়েছে। এবার প্রশ্ন হচ্ছে, এই যে নতুন যে রোস্টার অনুসারে ওবিসি এ বি মানে ওই সম্প্রদায়গুলোকে বাদ দিয়ে 66টাকে সম্প্রদায়কে অ্যাড করে শুধু ওবিসি করা হয়েছে। এখন বিষয়টা হচ্ছে, প্রবলেমটা কোথায় বলুন তো, যদি ওদের বাদ দিয়ে শুধুমাত্র ওবিসি যাদের ইনক্লুডিং, তাহলে যারা অনগোয়িং এ রয়েছে তাদের ভবিষ্যৎটা কি, এটাই নিয়ে কিন্তু সবচেয়ে বড় বিড়ম্বনার। দেখুন, আমরা যদি সেই 2024-এর যদি আমরা 24-এর আগস্ট না মে মাসের দিকে যে জাজমেন্টটা এসেছিল হাইকোর্ট থেকে, তো সেই জাজমেন্ট যদি আমরা দেখি, সেখানে কিন্তু বলা হয়েছিল তো 10 সাল পর্যন্ত যারা মানে 10 সালের পর থেকে যারা নতুন হয়েছে সেগুলো ক্যান্সেল করা হয়েছিল। কিন্তু ওখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ জাজমেন্টের বিষয়ে বলা হয়েছিল যে যারা অপরচুনিটি অলরেডি নিয়েছে, অর্থাৎ যারা চাকরি পেয়ে গেছে, কিন্তু সেখানে কিন্তু সুস্পষ্টভাবে কোনো কিছু ক্লিয়ার করে বলা ছিল না যে যারা চাকরি পেয়ে গেছে শুধু তাদের জন্য ওটা বলা হচ্ছে, নাকি যারা অনগোয়িং এ ছিল তাদের ক্ষেত্রে বলা হয়েছে। তো এই জন্য আমি মনে করি সেটা ক্লিয়ারিফিকেশন খুব দ্রুতই গভর্নমেন্ট বিভিন্ন আইনি পরামর্শ নিচ্ছেন। আপনারা জানেন, প্রত্যেকটা বোর্ড আইনি পরামর্শ নিচ্ছেন, এবং রাজ্য সরকারের উচিত, রিক্রুটমেন্ট বোর্ডের উচিত দ্রুত কোর্টের কাছে এই ক্লিয়ারিফিকেশনটা নেওয়া। এবং আমি মনে করি যারা অনগোয়িং এ রয়েছে তাদেরও শেষবারের মতো তাদের এই রিক্রুটমেন্টে রাখা। যদি এদের বাদ দিলে তাহলে কিন্তু একটা বিরাট সমস্যার সৃষ্টি হতে পারে। কারণ আমার কাছে প্রশ্ন হচ্ছে একটাই, যারা অলরেডি চাকরি পেয়ে গেছে তাদের যদি কোনো প্রবলেম না হয়, তারা যদি বেঁচে যেতে পারে, তাহলে যারা অনগোয়িং এ রয়েছে তারা তো আরো বেশি বঞ্চিত। তাহলে তাদের তো আমার মনে হয় তাদেরও বাঁচিয়ে দেওয়া উচিত, এটা আমার মত।
মানে যুক্তি দিয়ে বোঝে, যুক্তি যুক্তি যেটা বলে। তো আমি মনে করি যে এই শেষবারের মতো অন্তত তাদের সুযোগ দেওয়া উচিত, না হলে কিন্তু বিরাট বিড়ম্বনা এবং অনেক মানুষের স্বপ্ন ভঙ্গ হবে, এটাই মনে করি। কারণ অনেকে ইন্টারভিউ দিয়ে দিয়েছে, অনেকে বিভিন্ন পরীক্ষায় ফাইনাল রাউন্ডে রয়েছে। দেখা যাক এখন রাজ্য সরকার কি সিদ্ধান্ত নেয় আর কোর্ট থেকে কি ক্লারিফিকেশন দেয়, তার উপর ডিপেন্ড করছে। দেখুন, এর উপর ডিপেন্ড করছে আমাদের রিক্রুটমেন্ট কত দ্রুত এগিয়ে যাবে। কারণ এই যদি ওবিসি মামলা যদি জড়িয়ে যায় সরকার আবার পুনরায় ওদের বাদ দিয়ে বিভিন্ন কিছু যদি জড়িয়ে যায়, তাহলে কিন্তু রিক্রুটমেন্ট গুলো আটকে যেতে পারে। এই জন্য আমি মনে করি সেগুলোকে কন্টিনিউয়াস করা উচিত। তো এটা একটা বিষয় গেল ওবিসি নিয়ে। আচ্ছা, এবার পরবর্তী যেটা, ওবিসি নতুন করে এনসিএল করতে হবে কিনা। দাদা আমি তো কিছুদিন আগেই করেছি, দাদা আমি তো 6 মাস আগে করেছি। দেখুন, আমি যেটুকু যা মানে এসডি অফিস থেকে যেটুকু আপডেট জানতে পারলাম, যে আপনার ওবিসি এনসিএল যারা কিছুদিন আগেও করেছেন তাদের আবার নতুন করে করতে হবে, এটুকুই যা আপডেট। আর যারা মনে করছেন যে না আমরা অপেক্ষা করব, তাহলে আরো কিছুদিন অপেক্ষা করতে পারেন। কিন্তু বেশিরভাগ এসডিও অফিস থেকে কিন্তু এটা করতে বলছে, ঠিক আছে। আচ্ছা, আক্তারুল বলছো আজকে কি নিউজ মন্ত্রিসভা, কি বলছো বৈঠকে? আচ্ছা, তো এটা হলো বলছি পরপর। তো এটা হচ্ছে আপনার গেল ওবিসি তে নিয়ে, ওবিসি এনসিএল বা বিভিন্ন যে প্রবলেম গুলো ছিল, বিভিন্ন রকম প্রশ্ন ছিল, তো এটাই নতুন করে করতে হবে। আর পরবর্তী যেটা এবার আমি ডাব্লিউপি কনস্টেবলটা নিয়ে আসি, তারপর আপনাদের প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট নিয়েও বলবো, কারণ আমাদের এই ফেজে বেশিরভাগ প্রাইমারি টিচার রিক্রুটমেন্টের শিক্ষার্থীরা আছে। তো ডাব্লিউপি কনস্টেবলে দেখুন, আমি কিছুদিন আগে একটা পোস্ট করেছিলাম যেটা নিয়ে অনেক বিতর্ক সৃষ্টি হয়েছিল। আমি আপনাদের বলেছিলাম যে 8 তারিখ, যে সামনে 8 তারিখ আসছে, এই 8 তারিখে প্রাইমারি ডাব্লিউপি কনস্টেবলদের ভাগ্য নির্ধারণ হবে, যে সেই প্যানেল বাদ যাবে নাকি আপনাদের সংশোধন হবে। দেখুন, এখানে হাইকোর্ট কিন্তু রাজ্য সরকারকে বলেছিল যে রাজ্য সরকার কি চাইছেন, রাজ্য সরকারকে সুস্পষ্টভাবে জানাতে হবে এই প্যানেলের উপর কি করবে, তারা কি সংশোধন করবেন চাইছেন না কি চাইছেন, কোর্ট জানতে চেয়েছিল। তো সেটাই আমি বলেছিলাম যে জাস্ট আমার অর্থটা বুঝতে পেরেছিল না, অনেকের অর্থ বুঝতে প্রবলেম হয়, না বুঝেই কমেন্ট বক্স চলে আসে। তো সেখানে আমি বোঝাতে চেয়েছিলাম এটাই, যে এই রিক্রুটমেন্টটা মানে আমাদের যে 2024-এর যে পুলিশ কনস্টেবলের যে লিস্ট, ফাইনাল মেরিট লিস্ট, সেটা প্রকাশিত হবে না কি সংশোধন হবে না কি হবে, সেটা সম্পূর্ণ ডিপেন্ড করছে আপনার এই 8 তারিখে রাজ্য সরকার কি সিদ্ধান্ত নিচ্ছে এবং কোর্ট কি জাজমেন্ট আসছে তার উপর। তো এই রেজাল্ট আপনি বলবো কোর্টের কেসটা মানে মিটলে পরেই রেজাল্ট আসবে, এটা একটা বিষয়। আর কেপি কনস্টেবলে জানেন যে ট্রান্সজেন্ডার নিয়ে একটা প্রবলেম রয়েছে, ট্রান্সজেন্ডার নিয়ে একটা আপডেট কেস আপডেট রয়েছে। তো সেটা মিটে গেলেই কিন্তু আপনাদের কেপি কনস্টেবলের রেজাল্টে আসবে। আর আপনারা যে যাই বলেন, যে যাই করেন, এটা খুব ভালো করেই জানেন যে পূর্বের সরকার কি ছিল, আর এই সরকার মাত্র 1 মাসের মধ্যে এসে যে কাজগুলো পরপর করছে। দেখুন, যেটা ভালোকে ভালো বলতেই হবে, খারাপকে খারাপ বলতে হবে। তো একটু বেশি ভালো দেখাচ্ছে এই সরকার, ভালো করতে চাইছে, আখেরে ভালো হচ্ছে না খারাপ হচ্ছে সেটা স্বয়ং ঈশ্বরই বলবে। আরো হয়তো 6 মাস, দেখুন একটা সরকারকে মিনিমাম 6 মাস থেকে 1 বছর সময় দিতে হবে, কারণ সে সবে আসলো, সবে পরশুদিন আপনার মন্ত্রিসভা গঠন হলো, এখনো পর্যন্ত আজকালের মধ্যে হয়তো যে যার মন্ত্রিত্ব পেয়ে যাবে। এবার মন্ত্রিত্ব পাওয়ার পর সেই মন্ত্রিত্বটা বুঝে নিয়ে তারপর তো কার্যক্রম শুরু করবে, এটাই তো মূল বিষয়। এবার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলেছেন যে আমরা ডিসেম্বরের মাসের মধ্যে 50,000 শূন্য পদ পূরণ করব। এবার তার মধ্যে কি কি পড়ছে দেখুন, তার মধ্যে আপনাদের পুলিশ রিক্রুটমেন্ট পড়ছে, তার মধ্যে আপনার প্রাইমারি টিচার রিক্রুটমেন্টটা পড়ছে, তার মধ্যে আপনাদের পঞ্চায়েত রিক্রুটমেন্টটা পড়ছে এবং ক্লার্কশিপ রিক্রুটমেন্টটাও পড়ছে। তো এইগুলো যে রিক্রুটমেন্ট গুলো পড়ছে, এগুলো কিন্তু 50,000 শূন্য পদের দিকে যাচ্ছে। আর আপনাদের আমি আবারও একটা খুব ভালো নিউজ দিই, এই যে আপনাদের কেপিএসআই এর রেজাল্ট, এটা কিন্তু আপনাদের খুব দ্রুত আউট হবে। কেপিএসআই এর রেজাল্ট কেন বলছি দ্রুত আউট হবে, কারণ কেপিএসআই কিন্তু কোনো রকম কোনো বিড়ম্বনা, কোনো রকম কোনো কিন্তু প্রবলেম নেই, শুধুমাত্র একটাই প্রবলেম, যেটা হচ্ছে ওবিসিটা নিয়ে কি সিদ্ধান্ত নিচ্ছে তার উপর অনেকটা ডিপেন্ড করছে যে কেপিএসআই এর রেজাল্ট কবে আউট হবে। আর কেপিএসআই এর রেজাল্ট খুব দ্রুত আউট হবে আশা করছি, কারণ কেপিএসআই নিয়ে কোনো রকম কোনো কেস বা কিছু নেই, শুধুমাত্র ওবিসি সংক্রান্ত সরকার কি সিদ্ধান্ত নেয় তার উপর অনেকটা ডিপেন্ড করছে। তো আপনারা ধরে রাখুন যে কেপিএসআই এর রেজাল্ট আসছে খুব দ্রুত আসছে। আপনাদের কেপি কনস্টেবলের রেজাল্ট ওই ট্রান্সজেন্ডারটা মিটে গেলে, ডাব্লিউপি কনস্টেবল এরও আপনাদের ওই কেসটা মিটে গেলেই রেজাল্ট আউট হবে। আর আপনাদের পিএসসি মিসলেনিয়াস, পিএসসি ক্লার্কশিপের যে বিষয়টা, সেটাও কিন্তু আপনাদের
এই ওবিসি সংক্রান্ত সমস্যা সমাধান হলেই কিন্তু রেজাল্ট আসবে। বোঝা গেল? এইবার আপনাদের পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আইসিডিএস সুপারভাইজার। আইসিডিএস সুপারভাইজারের শূন্য পদ আসতে চলেছে। আবারও বলছি, আইসিডিএস সুপারভাইজারের শূন্য পদ আসতে চলেছে। আইসিডিএস সুপারভাইজার এবং অঙ্গনারী সহায়ক, অঙ্গনারী কর্মী, অঙ্গনারী সহায়িকা কর্মী। আইসিডিএস সুপারভাইজারে 1000 মতো, মানে 1000 প্লাসই ধরুন, 1100 মতো শূন্য পদ। এবং আপনাদের অঙ্গনারী সহায়িকা কর্মী যারা রয়েছে, অঙ্গনারী সহায়িকা কর্মী, সেখানে প্রায় 14-15 হাজার মতো শূন্য পদ কিন্তু আসতে চলেছে। এবং এই সমস্ত শূন্য পদ কিন্তু খুব দ্রুত মানে সম্পূর্ণ হবে এই সমস্ত। আপনারা দেখুন, আমি কিন্তু 15 মে মাসের 15 তারিখে আমাদের ইউটিউব চ্যানেল যেটা রয়েছে মিঠুন দা হেল্পলাইন, সেখানে আমি কিন্তু বলেছিলাম যে আপনাদের ভালো করে দেখুন, আপনারা ইউটিউবে ভিডিওটা দেখে আসুন। মে মাসের 15 তারিখে আমি আপনাদের বলেছিলাম যে এই যে 6500 শূন্য পদ দেখছেন, এই শূন্য পদ বাড়বে বাড়বে বাড়বে। আমি বলেছিলাম আপনাদের যে পঞ্চায়েত রিক্রুটমেন্টের শূন্য পদ, যে শূন্য পদ আপনারা দেখছেন 6500, মে মাসের 15 তারিখে বলেছিলাম যে শূন্য পদ বাড়বে বাড়বে বাড়বে, আমরা বলেছিলাম। তো দেখুন, পঞ্চায়েত রিক্রুটমেন্টের শূন্য পদ মোটামুটি, দেখুন আমরা যেটুকু বলছি সেটুকু অবশ্যই কোনো না কোনো তথ্য নিয়েই বলছি, একদম মন গড়া কিছু বলছি না। তো পঞ্চায়েত রিক্রুটমেন্টের শূন্য পদ বাড়লো, তো আজ আমাদের আমাদের অনারেবল, আমাদের যিনি মাননীয় দিলীপ বাবু, অর্থাৎ গ্রাম উন্নয়ন পঞ্চায়েত মন্ত্রী, তিনি কিন্তু বলে দিলেন যে আমাদের শূন্য পদ 6500 থেকে 11154 মতো হতে চলেছে। তো শূন্য পদটা বাড়ছে, তো এটা খুব একটা ভালো বিষয়। আর আপনাদের নতুন করে যে ক্লার্কশিপ, মিসলেনিয়াস, তারও নোটিফিকেশন আসবে জুলাই মাস ধরে চলুন, যে জুলাই মাসে কিন্তু সমস্ত কিছু প্রসেসিং কমপ্লিট হয়ে যাবে। আর আপনাদের সবচেয়ে বড় বিষয়, প্রাইমারি টিচার রিক্রুটমেন্টের যারা ইন্টারভিউ দিয়েছেন, যারা বিভিন্ন ফেক সার্টিফিকেট দিয়ে, তাদের কিন্তু পুনরায় যাচাই বাছাই হবে। যারা সাহিত্যিক শিল্পী হয়েছে তাদের কিন্তু তথ্য যাচাই বাছাই হবে। যারা ফেক সার্টিফিকেট দিয়ে ইন্টারভিউ দিয়েছেন, সেটা প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট, তো প্রত্যেকটা সার্টিফিকেট যাচাই বাছাই হবেই। তার পাশাপাশি আপনাদের যাচাই বাছাই হবে, সেটা হচ্ছে পুলিশ রিক্রুটমেন্টে যারা ইন্টারভিউ দিয়েছেন, পিএসসি, মিসলেনিয়াস, ক্লার্কশিপ, তো সমস্ত রিক্রুটমেন্টের যে সমস্ত ডকুমেন্টস গুলো, মানে কাস্ট সার্টিফিকেট গুলো দিয়েছেন, সেই সমস্ত কাস্ট সার্টিফিকেট গুলো কিন্তু নতুন করে যাচাই বাছাই হবে। এবং আপনারা ভালো করেই জানেন যে কাস্ট সার্টিফিকেট কিন্তু যাচাই বাছাই শুরু করেছে আমাদের অনারেবল মন্ত্রী, আদিবাসী মন্ত্রী ক্ষুদিরাম টুডু। তিনি কিন্তু বলেছেন যে প্রত্যেকটা কাস্ট সার্টিফিকেট যাচাই বাছাই হবে। এবং অলরেডি তিনি গত বুধবার বলেছেন যে বিশেষ করে প্রাইমারি টিচার রিক্রুটমেন্টের ইন্টারভিউ যারা দিয়েছে এবং যারা দেবে, প্রত্যেকের কাস্ট সার্টিফিকেট যাচাই বাছাই হবে। যারা বিভিন্ন সাহিত্যিক শিল্পী হয়ে এক্সট্রা কারিকুলাম সার্টিফিকেট দিয়েছে, তাদের যাচাই বাছাই হবে। এবং এছাড়াও আপনার যারা পিএইচ, ইডাব্লিউএস ফেক সার্টিফিকেট বানিয়েছে বা ভুল তথ্য দিয়ে, তাদেরও কিন্তু তথ্য যাচাই বাছাই হবে। তো এইগুলো ক্লিয়ারেন্স আপনাদের খুব দ্রুতই আসবে। আর আপনাদের আপকামিং কলকাতা পুলিশ কনস্টেবলের জন্য প্রায় 4000-এর মতো শূন্য পদ আসছে, এবং ডাব্লিউপি কনস্টেবলে প্রায় 12,000 শূন্য পদ আসছে খুব দ্রুত। এবং আপকামিং আমি বললাম যে আপনারা, আবারও বলছি, এই যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে আমরা ডিসেম্বরের মধ্যে 50,000 শূন্য পদ পূরণ করবো, তো সেটা সত্যি হবে, বিশ্বাস রাখুন। এবং তার প্রসেসিং কিন্তু অলরেডি জোর কদমে সরকার শুরু করেছে। আর আমরা এই জন্যই পরিবর্তনের ডাক দিয়েছিলাম প্রথম ইউটিউব চ্যানেল থেকে, মিঠুন দা হেল্পলাইন এডুকেশন চ্যানেল থেকে আমরা প্রথম ডাক দিয়েছিলাম, যার জন্য অনেক কটু কথা শিকার হতে হয়েছে, অনেক বাজে মন্তব্য করেছিলেন। আজ তারাই আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে মানে অন্য কিছু বলছেন, সুর চেঞ্জ হয়ে গেছে। তো সময় সমস্ত কিছু উত্তর দেয়, কোনো কিছু অনেক সময় সাইলেন্ট থাকতে হয়, কারণ সাইলেন্ট ইজ দ্য বেস্ট পাওয়ার। অনেক সময় সাইলেন্ট থাকতে হয়, তার উত্তর সবসময় মুখে বলেই উত্তর দিতে হয় না, উত্তর অটোমেটিক প্রকৃতি নেচার দিয়ে দেয়। ঠিক আছে, আচ্ছা কি বলছো? ওবিসি ভেরিফাই, ওটা কি চাকে বুঝলাম না। আচ্ছা, অদিত্য ঘোষ বলছে ওবিসি ভেরিফাই ওটা কি তাকে, বুঝলাম না কি বলে, বুঝলাম না। আচ্ছা, অন্বেষা ভৌমিক সরকার বলছে, দাদা যাদের ইন্টারভিউ শেষ হয়েছে তাদের কি পুনরায় হবে, পুনরায় হবার চান্স আছে? আচ্ছা না, দেখুন, যাদের ইন্টারভিউ হয়ে গেছে তাদের আর নতুন করে ইন্টারভিউ দিতে হবে না। আমি জানি না এই কথাগুলো কারা চালাচ্ছে, বারবার আমার কাছে একইটাই প্রশ্ন, দাদা যে আমার তো ইন্টারভিউ হয়ে গেছে, তাহলে আমাকে কি আমার নতুন করে ইন্টারভিউ দিতে হবে কিনা?
না, যেখান থেকে ইন্টারভিউ শেষ হয়েছে সেখান থেকে ইন্টারভিউ শুরু হবে। যেখান থেকে ইন্টারভিউ শেষ হয়েছে সেখান থেকে ইন্টারভিউ শুরু হবে। আচ্ছা, কি বলছে পিন্টু বলছে, দাদা আমার এসসি সার্টিফিকেটে ডিজিটাল নম্বর আছে, বাট সার্টিফিকেটটা ডিজিটাল করা হয়নি, কোনো প্রবলেম হবে? হতে পারে না, কোনো প্রবলেম হতে পারে না, কোনো প্রবলেম হবে না, কিন্তু আপনি অবশ্যই ডিজিটাল করে নেবেন। হ্যাঁ, অবশ্যই ডিজিটাল করে নেবেন। আর দেখুন, আপনাদের একটা কথা বলি, আপনাদের, যেটা হচ্ছে আপনারা জানেন যে আজ একটা মিটিং হওয়ার কথা ছিল, যে মিটিং এ আপনাদের এই 50,000 শূন্য পদ যেটা ডিসেম্বরের মধ্যে শেষ করবে, সেটা নিয়ে 10টা রিক্রুটমেন্ট বোর্ডের সঙ্গে আলোচনা হওয়ার কথা ছিল। তো সেই আলোচনাটা এখনো পর্যন্ত হয়নি, কারণ একটু পিছিয়ে গেছে কিছু কারণবশত। তো আপডেট আসলে আমি সেটা জানাবো। হ্যাঁ, এটাই। আচ্ছা, কি বলছো? আচ্ছা, কি বলছো, তুমি তো কোনো কোশ্চেনের অ্যান্সার দাও না, অ্যান্সার দাও বলো, তুমি এত কিসের মতো, কিসের অ্যান্সার? আচ্ছা, দিবেন্দু হালদার বলছো, দাদা কেমন আছো, অনেকদিন দেখা নেই। হ্যাঁ, ভালো আছি, খুব ভালো আছি। অ্যাকচুয়ালি ফেসবুকে তো লাইভে আসা হয় না বেশি, ইউটিউবেই লাইভে আসা হয় বেশি। আমরা চাকরি আড্ডা গল্প তো ফেসবুকে করি না, ইউটিউবেই হয়। আচ্ছা, ভালো কথা, আপনাদের একটু বলি, আপনাদের কিন্তু নতুন এসএলএসটি দেখেন, মানে দেখুন ব্যাপারটা, আমাদের এই গভর্নমেন্ট মানে যার জন্য পরিবর্তনের ডাক, যে প্রতি বছর এসএসসি হতে হবে, প্রতি বছর টেট হতে হবে, প্রতি বছর পিএসসি হতে হবে, বছর বছর ডাব্লিউবিসিএস হতে হবে, প্রতি বছর ডাব্লিউবিসিএস হতে হবে। তো কিন্তু এই সরকার সেই প্রতিশ্রুতি মতো ডাব্লিউবিসিএস এবার থেকে প্রতি বছরই হবে, ডাব্লিউবিসিএস এবছরই প্রতি বছরই হবে। ডাব্লিউবিসিএস এই 24 যেটা জুন 4 তারিখ 14 তারিখে পরীক্ষা, আবার এই 25-এর পরীক্ষাটা এই বছরই হবে শেষের দিকে, এবং 25-26 পরপর হবে, মিসলেনিয়াসও প্রতি বছর হবে। আপনাদের ক্লার্কশিপের নোটিফিকেশন আসছে, সমস্ত নোটিফিকেশন ধীরে ধীরে আসছে, অপেক্ষা করুন। দেখুন, সবে আবার বলছি, যারা উতলা হয়ে যাচ্ছেন 15 বছর কি করে থাকলেন, যারা উতলা হয়ে যাচ্ছেন তারা 15 বছর কি করে থাকলেন, 15 বছর ধরে কি করে থাকলেন? আমরা একটা নোটিফিকেশন আনতে প্রতি 8-10 বছর ধরে আন্দোলন করে একটা নোটিফিকেশন আনতে পারিনি, তখন আপনাদের খুব ভালো চলেছিল, তখন কোনো সমস্যা হয়েছিল না। কিন্তু এই সরকার এখনো সরকার গঠন করতে পারেনি, আপনাদের গায়ে জ্বালা ধরে যাচ্ছে। ভালো, জ্বালা ধরাটা অবশ্যই ভালো, কারণ আর কতকাল সইব না, এখন ভালো সরকার এনেছি আমরা, সেই মতো কাজ করবে, এটা তো অবশ্যই এক্সপেকটেশন, আমাদের সবাই এক্সপেকটেশন রয়েছে। আচ্ছা, প্রাইমারি ভ্যাকান্সিটা মনে বলি। আচ্ছা, আমি আপনাদের বলি যে টেট কিন্তু হবে, নতুন টেট কিন্তু 100% হবে, এবং প্রতি বছরই হবে। গৌতম পাল বাবুর কথা নয়, প্রতি বছরই টেট হবে। আচ্ছা, চায়না খাতুন বলছো অ্যান্সারটা দিলে না, কি অ্যান্সার দেবো? তুমি আমাকে প্রশ্ন করলে যে তুমি এত ফর্সা কেন, তাই এই ফর্সার আমি কি উত্তর দেবো? এটা কোনো প্রশ্ন হলো? আচ্ছা, আমি যেটা বলছিলাম, প্রতি বছরই টেট হবে, প্রতি বছরই পিএসসি মানে এসএলএসটি হবে, আপার হবে। আর আপনাদের আপারের নোটিফিকেশন আসছে, আবার বলছি, আপারের নোটিফিকেশন আসছে, এবং টেট হবে। এই যে টেট, যেটা টেট রিক্রুটমেন্ট, যেটা অনগোয়িং এ রয়েছে, ইন্টারভিউ শুরু হবে। তো দেখুন, এটা ইন্টারভিউ শুরু হচ্ছে না কেন জানেন তো? ইন্টারভিউ শুরু হচ্ছে না একটাই কারণে, যেটা হচ্ছে এই ওবিসিটা নিয়ে একটি বিড়ম্বনা রয়েছে। ওবিসিটা নিয়ে এখনো পর্যন্ত রাজ্য সরকারের থেকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি, যারা 82 থেকে 89 পাস, তাদের কি ভবিষ্যৎ হবে। যদি তাদের ইনক্লুড করে দেয়, খুব দ্রুতই শুরু হয়ে যাবে প্রসেসিং, কোনো বাধা নেই। আর যদি মনে করে যে না, আমি ওদের বাদ দিয়ে দেবো, তাহলে কিন্তু একটা বাধার সম্মুখীন হতে পারে। এই জন্যই কিন্তু ওটা আইনি পরামর্শ চলছে, বুঝতে পারলে? এটা হচ্ছে বিষয়। আচ্ছা, চায়না খাতুন, তোমার ওই কোশ্চেনের অ্যান্সার আমি দিয়ে দিয়েছি, তুমি যে কোশ্চেনটা করেছো ওই কোশ্চেন অ্যান্সার আমি দিয়েছি। আচ্ছা, সঞ্জয় কি বলছে? সঞ্জয় বলছে ওবিসি বিদের কি হবে, আবার রিনিউ করতে হবে। হ্যাঁ, দেখুন, আমি আবারও বলছি, আমি এসডি অফিসে গিয়েছিলাম, যেটুকু জানতে পেরেছি। দেখুন, এক একটা অফিস থেকে হয়তো এক রকম বলতে পারে, তবে শুধু এটুকুই বলবো যে আপনাদের যারা ওবিসি এ বি বিভিন্ন কিছু রয়েছেন, আবার নতুন করে সমস্ত কিছু নতুন করে আপডেট করতে হবে, নতুন করে এজন্য করতে হবে। তো যদি মনে করেন যে না, কিছুদিন অপেক্ষা করব, একদম অফিসিয়াল নোটিশ আসার, তাহলে আপনি অপেক্ষা করতে পারেন। যদি মনে করেন যে না, আমি একবার এসডি অফিসে গিয়ে বিষয়টা আরো ক্লিয়ার হবো, তাহলে অবশ্যই এসডি অফিসে গিয়ে একবার বিষয়টা ক্লিয়ার হয়ে আসতে পারেন, যদি কোনো মনে সংশয় থাকে। আর যদি বিশ্বাস করেন, তাহলে পরে অবশ্যই এগুলো করতে হবে, একদিন পরে আর দুদিন পরে করতেই হবে, এটাই আর কি।
ওই লক্ষ্মী ভান্ডারের মতো, বুঝতেই পারছেন। লক্ষ্মী ভান্ডারে প্রথমে বলেছিল ফর্ম ফিল আপ করতে হবে না, পরে আবার নতুন করে সবাইকে করতে হচ্ছে, বুঝতেই পারছেন। এখন তো আপনাদের ওবিসি এবি থাকলো না, শুধু ওবিসি, তাহলে আপনাদের কার্ডের উপর ওবিসি এ অথবা এবিসি এ বি লেখা আছে, এখন শুধু ওবিসি হবে, বুঝতে পারছেন। তো দারুণ খেলা চলছে দেখুন। আপনি ওবিসি এবি করলেন, ওবিসি এবি থেকে এখন মানে সারা জীবন ধরে সাধারণ জনগণকে শুধু নেতা মন্ত্রী এখন ভুগছে না। একটা জিনিস ভেবে দেখুন, নেতা মন্ত্রীরা কখনো ভুগছে না, ভুগতে হচ্ছে আপনার আমার মতো সাধারণ জনগণকে, তাই না? এসআইআর এ অনেক বৈধ নাগরিকের নাম বাদ গেছে। আমি কাছে প্রচুর সংখ্যালঘু ভাইরা, অনেক বন্ধুরা অনেক আমাকে অনেক কমেন্ট করেছে, দাদা অনেক মানে এসএমএস পাঠিয়েছে, দাদা আমি বৈধ, আমার এসআইআর থেকে তালিকা বাদ দিয়েছে। তো এই সাধারণ জনগণকে ভোগান্তি হচ্ছে, কিন্তু এই যে বলছে যারা বড় বড় নেতা মন্ত্রীরা আছে তাদের কিন্তু কোনো ব্যাপার নেই, যা উপসংহার তুলবো না, আবার কন্ট্রোভার্সি হয়ে যাবে, উপসংহার তুলছি না, ওটা পরেই থাক। কেন আমি কেন তুললাম একটু বলে নি। মানে ট্রাইব্যুনালে যেগুলো আটকে রয়েছে, কেন দ্রুত ট্রাইব্যুনালে সেগুলো সমাধান করা হচ্ছে না, কেন সমাধান করা হচ্ছে না দ্রুত? আর ভুল ভ্রান্তি করে যেগুলো নামগুলো কাটা গেছে সেগুলো কেন দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে না? আচ্ছা, আপনাদের নতুন প্রাইমারি আপার প্রাইমারি নোটিফিকেশন আসছে আসছে আসছে, নতুন টেট হবে হবে হবে। এই রিক্রুটমেন্ট, অনগোয়িং রিক্রুটমেন্ট এই বছরই শেষ হবে, যেটা টেট ইন্টারভিউ চলছে এই বছরই শেষ হবে। বিশ্বাস রাখুন এই সরকারের উপর, আমার তো পুরোপুরি আস্থা আছে, বিশ্বাস আছে, যার জন্য কিন্তু আমরা পরিবর্তনের ডাক দিয়েছিলাম। তার জন্য অনেকেই ক্ষিপ্ত, যারা চটি ভক্ত তারা অনেকেই ক্ষিপ্ত, এখনো ক্ষিপ্ত আছেন, কমেন্টে বুঝতে পারি। আচ্ছা, গ্রুপ সিডির রেজাল্ট দিবেন্দু হালদার, গ্রুপ সিডির রেজাল্টের বিষয় বললাম। দেখুন, আমি যেটুকু যা আপডেট, আমরা যেটুকু যা আপডেট পেয়েছি বা যেটুকু জানতে পারছি, কিন্তু আপনাদের যেটুকু আপডেট জানতে পেরেছি, আপনাদের মিসলেনিয়াস, তারপরে আমাদের ক্লার্কশিপ রেজাল্ট প্রায় মানে শেষের দিকে বলুন দেখা, মানে প্রায় কমপ্লিটের দিকে, কিন্তু ওবিসি সংক্রান্ত সমস্যার জন্য একটু লেট হচ্ছে। দিবেন্দু, আপনার কমেন্টে আমি দেখছি যে গ্রুপ সিডির রেজাল্ট ওবিসি সংক্রান্ত সমস্যা মিটলে পরেই আপনাদের রেজাল্ট আসবে, কারণ ওবিসি সংক্রান্ত বিষয়টা নিয়ে ওবিসি এবিতে ভাগ রয়েছে না। আপনারা জানেন হয়তো এএসআই কেপিএসআই রেজাল্ট রেডি, হয়তো 100%, আমি মনে করছি রেডি। তো আমি যদি মনে করি রেডি, তাহলে ওটা কিভাবে রেডি করা রয়েছে এ বি দিয়ে, এখন এ বি দিয়েই পাবলিশ করবে নাকি সেটাকে আবার বাদশাদ দিয়ে শুধু ওবিসি করবে, এটা নিয়েই কিন্তু রাজ্য সরকার এখন আইনি পরামর্শ চলছে, সিদ্ধান্ত আসবে, তারপরে গিয়ে বিষয়টা আসবে। তো গ্রুপ সিডির রেজাল্ট এর জন্য আরো কিছুদিন অপেক্ষা করতে হবে, ওবিসি সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত। আচ্ছা, একই কমেন্ট বারবার করবেন না, আপনার উত্তর দিলাম। আচ্ছা, কি বন্ধু বলছে আপারের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলে দাও। আচ্ছা, নতুন আপারের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে আপনাকে গ্রাজুয়েট হতে হবে অথবা পাস, মানে অনার্স হয় পাশে, অথবা গ্রাজুয়েশন থাকতে হবে, বিএড অথবা ডিএলএড থাকলেও হবে, মানে ডিএলএড অথবা বিএড যে কোনো একটা থাকলেই হবে। ডিএলএড থাকলে পরে গ্রাজুয়েশনে 50% কোনো প্রয়োজন নেই, ভালো করে বুঝে নিন। যদি আপনাদের ডিএলএড থাকে তাহলে গ্রাজুয়েশনে 50% কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র ডিএলএড এবং গ্রাজুয়েশন বা পাশে অনার্স থাকলে পরেই হয়ে যাচ্ছে, আপনি এলিজিবল আপারের জন্য, মানে আপার প্রাইমারির জন্য 6 to 8। যদি আপনার বিএড থাকে তাহলেও আপনি এলিজিবল, যদি আপনি বিএড থাকে তাহলে এলিজিবল, কিন্তু আপনাকে তখন 50% নম্বর চাইবে, গ্রাজুয়েশনে 50% আপনার নম্বর থাকতে হবে, এবং বিএড থাকলে আপনি কিন্তু আপারে বসতে পারবেন 6 to 8-এ। এই হচ্ছে এলিজিবল ক্রাইটেরিয়া। আর আপনারা যারা ডিএড বিএড এ অ্যাডমিশন নিতে চান তারা অবশ্যই সরাসরি আমাদের যে মিঠুন দা হেল্পলাইন ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমাদের কিন্তু নিজেদের প্রতিষ্ঠান রয়েছে, বিএড ডিএড কলেজ, সেখানে অ্যাডমিশন নিতে পারেন। খুবই মানে বলবো বিশ্বস্ত প্রতিষ্ঠান, এবং আমি সমস্ত দায়িত্ব মনে করেন আমার থাকবে, তাতে কোনো ভয়ের কোনো ব্যাপার থাকবে না। অন্য জায়গায় দেখবেন একটু প্রথমে কম বলবে, তারপরে কম বলে পরে আপনার বাড়িয়ে দেবে। তো যারা ডিএড বিএড অ্যাডমিশন নিতে চান সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ডিএড বিএড এ আইটিআই, তারপর ডি ফার্মা, এগুলোতে যারা অ্যাডমিশন নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। আচ্ছা, বলছে কি বলছো? সায়ন মন্ডল বলছো প্রাইমারি কি অনগোয়িং ইন্টারভিউ এর, প্রাইমারি কি হবে অনগোয়িং ইন্টারভিউ? অবশ্যই হবে সায়ন মন্ডল, কেন নয়, 100% হবে। সঞ্জয় বলছে আমাদের হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের, আচ্ছা
আচ্ছা, অপেক্ষা করুন, একটু অপেক্ষা তো করতে হবে। আচ্ছা, কি বলছে অন্বেষা বলছে, ভৌমিক সরকার বলছে, দাদা ওবিসি সমস্যা সমাধানের পর প্রাইমারি কাট অফ কত আসবে একদিন বলে দিও। হ্যাঁ, অবশ্যই আমি একদিন ইউটিউবে লাইভ করব। কারণ দেখুন, সরকার, রাজ্য সরকার কি সিদ্ধান্ত নিচ্ছে, তার উপর অনেকটা ডিপেন্ড করছে। কারণ এই ওবিসি, যদি ওবিসি এ বি বাদ দিয়ে শুধু ওবিসি চলে আসে, শুধু ওবিসি হয়ে যায়, তারপরে এই যে কিছু ফেক সার্টিফিকেট যারা আপনাদের বিভিন্ন সাহিত্যিক শিল্পী হয়েছে এরা হয়তো ধরা খাবে, ইডাব্লিউএস ফেক যারা বানিয়েছে তারা ধরা খাবে, এসসি এসটি যারা ফেক বানিয়েছে, তো এই সমস্ত অনেক ব্যাপার রয়েছে, সেখানে কাট অফে অনেক অনেক ব্যাপার আসবে। সেগুলো নিয়ে আগে সেগুলো হোক, তারপরে আমরা সেই সব বিষয় নিয়ে বলবো। তো যাই হোক, আমি এখানে চাকরি আড্ডা গল্প এখানে শেষ করছি, রাত 10টা 15 বাজে। তো আমরা ইউটিউব চ্যানেলে এখন যাব লাইভে, সেখানে গিয়ে আমরা ম্যারাথন ক্লাস করব জিকের। আমাদের সামনে 14ই জুন WBCS পরীক্ষা রয়েছে, তো সেই নিয়ে আমরা সেখানে ম্যারাথন জিকে ক্লাস করবো, এবং জিকে ক্লাসের পাশাপাশি আমরা চাকরি গল্পও চলবে। তো এই হচ্ছে বিষয়। তো আপনাদের আবার শেষবারের মতো বলে রাখি, আপনাদের আপকামিং প্রচুর ভ্যাকান্সি আসছে, বিশ্বাস রাখুন সরকারের প্রতি, এবং এই সরকার কাজ করছে নিষ্ঠার সঙ্গে, সমস্ত একদম দ্রুত, যাতে স্বচ্ছতার সঙ্গে কাজগুলো হয়, যাতে কেউ কেস চুকে না দিতে পারে। নিয়োগে গেলেই যেন কেস চুকে, যেমন বিগত সরকার নিয়োগ করাতে গেলেই, দেখুন একটা বিষয় আমি আলাদা করে বেসিকভাবে ভিডিও করব, কিন্তু এই ভিডিওতে শেষের দিকে একটু বলে যাই। দেখবেন নিট এক্সাম প্রশ্ন ফাঁস হয়েছে, যেটা নিয়ে সারা দেশ জুড়ে তোলপাড়, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়েছেন। আমি সহমত, পূর্ণ সহমত জানাচ্ছি যে এই যে প্রশ্ন ফাঁস হয়েছে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের শিক্ষার্থীদের ভবিষ্যৎ নষ্ট হয়েছে, চরম নিন্দনীয়, এবং কঠোর থেকে কঠোর শাস্তি হওয়া উচিত যারা এর সঙ্গে জড়িত রয়েছে। বিষয়টা হচ্ছে, দেখুন আমি যেটা অন্যায়কে অন্যায় বলি, কিন্তু আপনাদের সৎসাহস নেই অন্যায়কে অন্যায় বলার, কারণ আপনারা শুধু একটা নির্দিষ্ট সময়ই কথা বলেন, বাকি সময় চুপ থাকেন, মানে এক শ্রেণীদের বলছি। আর বিষয়টা হচ্ছে, আমাদের পশ্চিমবঙ্গেও তো প্রশ্ন ফাঁস হয়েছে, আমাদের পশ্চিমবঙ্গেও তো এমন কোনো রিক্রুটমেন্ট নিয়ে প্রশ্ন ফাঁস হয়নি, একদম গোড়া থেকে দুর্নীতি হয়েছে। কিন্তু তখন আপনারা কোথায় থাকছিলেন? তখন আপনাদের কেন মুখ দিয়ে একটা কথা বার হয়নি? এই প্রশ্নগুলোর উত্তর পাওয়া যাবে। আমি বলছি তো, যেটা হয়েছে সেটা চরম নিন্দনীয়, সেটা কঠোর থেকে কঠোর শাস্তি হওয়া উচিত। শিক্ষামন্ত্রী পদত্যাগ দাবি করছেন, আমি সহমত করছি, সমস্ত দিক থেকে সহমত করছি, কিন্তু বিষয়টা সেটা নয়। বিষয়টা হচ্ছে, এখানে যে ঘটনা ঘটেছে, সিবিআই তদন্ত হোক, যারা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক, তাদের পানিশমেন্ট হোক, অবশ্যই যারা অন্যায় করবে তাদের ব্যবস্থা নিতে হবে। কিন্তু প্রশ্নটা হচ্ছে, আপনারা এত লাফালাফি করছেন, যারা লাফালাফি করছেন আমি দেখতে পাচ্ছি, তারা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে, যে প্রশ্ন ফাঁস হয়েছে, বছরের পর বছর লক্ষ লক্ষ মানুষ 15 বছর ধরে ঝুলে রয়েছে, তখন তো আপনাদের মুখে কোনো কথা ছিল না। তখন আপনারা মুখ বুঝেছিলেন কেন? তখন কিছু হয়নি নাকি? তখন কি এত মুখ বুঝেছিলেন কেন? সেই সমস্ত মানুষদের বলছি, আমি এটা কেটে আলাদা করে পোস্ট করব, আলাদা করে এইটুকু পোস্ট করব যে তারা তখন কোথায় ছিলেন? আজ এত গলা ফাটাচ্ছেন, অন্যায় হয়েছে, অন্যায় করেছে, তাদের কঠোর শাস্তি হোক, এবং আমি তার নিয়ে পোস্ট করেছি। যেটা অন্যায় হয় সেটা যে দলেরই হোক, আমি সেটা তার প্রতিবাদ করি। আপনারা শুধু সবাইকে একই দলে ফেলবেন না। আপনারা তো মানে যে দলটাকে ভালোবাসেন, শুধু সেই দলটার কোনো অন্যায় করলে চুপ হয়ে যান, কিন্তু বাকি দল যখন অন্যায় করে তখন গলা ফাটান। তাহলে 15 বছর ধরে আমাদের পশ্চিমবঙ্গে এমন কোনো পরীক্ষা আছে যে পরীক্ষায় প্রশ্ন ফাঁস হয়নি? তখন কোথায় থাকেন? তখন কোথায় ছিলেন? তখন তো গলা ফাটাতে দেখিনি। পশ্চিমবঙ্গে বছরের পর বছর নিয়োগ বন্ধ, প্রাতিষ্ঠানিক দুর্নীতি করেছে, সমস্ত নেতা মন্ত্রীরা জেলে গেছে, তখন তো একটা কথা বলতে দেখেনি, তখন তো কোনো কিছু দেখিনি। কিন্তু আপনারা শুধু পারেন একটা নির্দিষ্ট সময় গলা ফাটাতে। যাই হোক, এটুকুই বলবো। আজ চাকরি আড্ডা গল্প এখানে শেষ করছি। শেষে টকঝাল মিষ্টি, বিষয়টা হচ্ছে এটাই, আমাদের অপেক্ষা করতে হবে আর ধৈর্য ধরতে হবে, অবশ্যই সমস্ত কিছু হবে। এবং এটুকু বলছি, ডিসেম্বরের মধ্যে আমাদের পেন্ডিং নিয়োগ যেগুলো আছে সেগুলো হবে, 100% হবে। পেন্ডিং নিয়োগ ডিসেম্বরের মধ্যে, যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন 50,000 নিয়োগ হবে, সেটা অবশ্যই হবে। ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন, এবং আমাদের পেজে পাশে থাকবেন। এবং আমরা এখন সরাসরি লাইভে যাবো, মিঠুন হেল্পলাইনে আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে আমরা লাইভ জিকে ক্লাস করবো। আর আমরা এই যে আপনাদের সঙ্গে আজ চাকরি আড্ডা গল্পটা করলাম, এটা কিন্তু অ্যাকচুয়ালি আমরা ফেসবুকে করি না। ফেসবুকে আমরা চাকরি আড্ডা গল্প খুব কম করি, হয়তো 2-3 মাস 4 মাস পর পর হঠাৎ করে একদিন। অ্যাকচুয়ালি আমরা প্রতি সপ্তাহে একটা করে চাকরি আড্ডা গল্প আমরা ফেসবুকে করি, ইউটিউবে করি। ইউটিউবে মিঠুন হেল্পলাইন আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে আমরা রেগুলার করে থাকি। তো সেখানে শুধুমাত্র ওই চাকরি আড্ডা গল্পই নয়, আপনাদের প্রশ্নের উত্তর এবং পাশাপাশি অনেক রকম পার্সোনাল আলোচনাও হয়, সেখানে সমস্ত কিছুই আসে। চলুন, টাটা, বাই বাই, ভালো থাকবেন।